শুভেচ্ছা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে তোমাদেরকে স্বাগতম। আজকের আমরা পর্ব 1 নিয়ে আলোচনা করব। পর্ব 1 এর ভিতরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনের পরিচিতি, রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা মেইন বই পড়ানোর উদ্দেশ্য হচ্ছে মেইন বই যদি আমরা লাইন বাই লাইন বুঝি তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর পরীক্ষাতে আসলে সহজে অ্যান্সার করতে পারবো। আমরা জানি সকল পদার্থই অণু এবং পরমাণু দিয়ে গঠিত। এ পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলের 118টি ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে। এদের মধ্যে এক বা একাধিক মৌলের পরমাণু দিয়ে সকল পদার্থের অণু গঠিত হয়। পদার্থের অণুতে পরমাণুসমূহ এলোমেলো বা বিক্ষিপ্তভাবে থাকে না। পদার্থের অণুতে পরমাণুসমূহ এলোমেলো বা বিক্ষিপ্তভাবে থাকে না, পরমাণুসমূহ সুবিন্যস্তভাবে থাকে। যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তাহলে রাসায়নিক বন্ধন কাকে বলা হয়? যে আকর্ষণ শক্তি, রাসায়নিক বন্ধন একটা শক্তি, একটা শক্তির প্রকাশ আর কি, একটা শক্তির কি প্রকাশ। যেখানে এই যে এরা এখানে দেখেছে এই জিনিসগুলো এখানে একত্রিত হয়েছে, এই যে এগুলা কিন্তু তারা একটা আকর্ষণ শক্তির কারণে হয়েছে। এই আকর্ষণ শক্তির ফলে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, এটাকে রাসায়নিক বন্ধন বলে। এখন রাসায়নিক বন্ধন বিভিন্ন রকম হতে পারে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। এই অধ্যায়ে আমরা আয়নিক, সমযোজী এবং ধাতব বন্ধন কিভাবে গঠন হয় এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে প্রথম টপিকের নাম হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রনস। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলে। তাহলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কাকে বলে? যে মৌলের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেটা। যেমন পটাশিয়াম ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে আর অক্সিজেনের 6টি ইলেকট্রন আছে। এখানে চিত্রের মাধ্যমে দেখিয়েছে, এখানে দেখিয়েছে জিনিসটা। যেমন পটাশিয়ামের সর্বশেষ এই ইলেকট্রনটা আছে আর অক্সিজেনের 6টা আছে। তাহলে এখানে অক্সিজেনের পারমাণবিক যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 আর পটাশিয়ামের হচ্ছে 1। আচ্ছা, আমরা যদি এরকম আরো চিন্তা করি, যেমন নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা আসবে 2, 5। তাহলে সর্বশেষ কক্ষপথে 5টা আছে, সুতরাং নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5। ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা আছে, এই জন্য তার 7টা ইলেকট্রন হবে যোজ্যতা ইলেকট্রন। এভাবে পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, ক্যালসিয়াম আছে। এটা এটা পটাশিয়াম না, এটা ফসফরাস। ফসফরাসের 5টা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে, এই জন্য তার যোজ্যতা ইলেকট্রন হবে 5। কেমন? আচ্ছা, এভাবে সবগুলো আছে। তাহলে জিনিসগুলো আমরা ক্লিয়ার হলাম এবং এগুলো সেখানে বুঝিয়েছে, ওনারা ব্যাখ্যা দিয়েছে এই লেখাগুলোর ভিতরে। আমরা একটু নিচে দিয়ে চলে যাই। এখানে আমাদের একটা কাজ দিয়েছে যে ফ্লোরিন, তারপরে ফসফরাস, ক্লোরিন এবং ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বের করার জন্য বলছে। আমরা একটু বের করতেছি, তোমরা একটু অপেক্ষা করো। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে কাজ দিয়েছে ফ্লোরিন, ফসফরাস, ক্লোরিন এবং ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন বের করার জন্য বলছে। তো আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9 এবং তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2টা এবং শেষ কক্ষপথে থাকবে 7টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন 7। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, তাহলে তার প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় মানে সর্বশেষ কক্ষপথে থাকবে 5টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে 5। একইভাবে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাহলে তার প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 7টা। সুতরাং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা মানে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 7। ক্যালসিয়ামের 20, তাহলে 2, 8, 8, 2। এখন আমরা দেখাবো যৌগনি বা যোজ্যতা ভ্যালেন্সি 5.2। এখানে বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন, গ্রহণ বা ভাগাভাগির মাধ্যমে অণু গঠন করে। তাহলে অণু কিভাবে গঠিত হয়? যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের যে কোনো মৌলের পরমাণু সমূহ একে অপরের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে অণু গঠন করে। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। তাহলে একটি মৌল আরেকটি মৌলের সাথে মিলিত হওয়ার বা তাদের
বন্ধন গঠন করার অর্থাৎ যুক্ত হওয়ার যে ক্ষমতা আছে সেটাকে যোজনী বা যোজ্যতা বলে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। সাধারণত সবসময় তাহলে যোজনী বা যোজ্যতা কাকে বলে তোমরা এখান থেকে এটা নোট করবে। সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনে এক ধরা হয়। কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যা হবে মৌলের যোজন বা যোজ্যতা। তাহলে হাইড্রোজেনের যোজনী হলো এক, এটাকে একক ধরে হাইড্রোজেন যতগুলো হাইড্রোজেন কোন মৌলের সাথে যতগুলো হাইড্রোজেন লাগবে সেটা হবে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। যেমন একটি হাইড্রোজেন 7টি ক্লোরিনের সাথে একত্রিত হবে, তাহলে হাইড্রোজেন 7 গুণ হয়ে ক্লোরিনের সাথে যুক্ত হবে, তখন সেটাকে বলা হবে কি যোজনী বা যোজ্যতা। অথবা ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার হাইড্রোজেনের একটা আছে, সুতরাং এখানে ক্লোরিনের যোজনে এক এবং হাইড্রোজেনের যোজনেও এক। আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই। লক্ষ্য করো হাইড্রোজেনের একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠিত হয়, তাই ক্লোরিনের যোজনী এক। আবার অক্সিজেনের একটি পরমাণুর সাথে হাইড্রোজেন দুটি পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে, এখানে অক্সিজেনের যোজনী 2। অর্থাৎ হাইড্রোজেনের সাথে যতগুলো একটি হাইড্রোজেন যে পরিমাণ অপর মৌলের সাথে যুক্ত হবে সেই পরিমাণটা হবে ওই মৌলটির যোজনী। যেমন সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে, এখানে সোডিয়ামের যোজনী 1। আচ্ছা একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যা দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী যোজ্যতা হয়। একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যা দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজন বা যোজ্যতা হবে। যেমন ক্যালসিয়ামের একটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা 1, এই সংখ্যাকে যদি আমরা 2 দ্বিগুণ করি তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 হবে। তাহলে কি ঘটনা বোঝা যাচ্ছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এমনিতে যেমন হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, এখন এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হলে একটা অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার জন্য হাইড্রোজেন 2 গুণ পরিমাণে যাবে, অক্সিজেন 2 গুণ পরিমাণে যাবে। তাহলে এখানে অক্সিজেনের যোজনী হবে 2 আর হাইড্রোজেনের যোজনী হবে 1, এখানে 1। আচ্ছা কিন্তু এই অক্সিজেন যদি অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়, তাহলে অক্সিজেন যদি অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়, যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যা দ্বিগুণ করলে ওই পরমাণু যোজনের যোজ্যতা হবে। যেমন ক্যালসিয়ামের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়, এখানে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে, তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টা? একটা, তাহলে 1-এর 2 দ্বিগুণ করলে 2 হবে, তার মানে ক্যালসিয়ামের যোজনী 2। ক্যালসিয়ামের যোজনী কত? 2, এই কথাটা বলছে। আচ্ছা তাহলে এখানে অক্সিজেনের যোজনী তাহলে এখান থেকে বাইর করা যাবে। যেমন এখানে একটা অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, তাহলে অক্সিজেনের সংখ্যা হচ্ছে একটা, একে যদি আমরা 2 দ্বিগুণ করি তাহলে 2 হবে, তার মানে অক্সিজেনের যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী 1, এইটা বলা যায়। আমি কথাটা বুঝেছি, কথাটা একটু সুন্দর একটা সিস্টেম দিয়েছে যে একটা অক্সিজেনের সাথে যে কোনো মৌল যুক্ত হবে, তো তাহলে সেখানে অক্সিজেন কয়টা আছে, অক্সিজেনের সংখ্যাকে দ্বিগুণ করলে তাহলে ওই মৌলের যোজন পাওয়া যাবে, এই কথাটা বলতে যাচ্ছে। আচ্ছা কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে। কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন ফেরাস বা আয়রনের পরিবর্তনশীল যোজনী আছে, পরিবর্তনশীল যোজনী 2 এবং 3, আয়রনের যোজনী 2 এবং 3। আচ্ছা এরপর আমরা যদি আরেকটা লক্ষ্য করি, কোন মৌলের সর্বোচ্চ যোজন এবং সক্রিয় যোজনের পার্থক্যকে সুপ্ত যোজন বলে। এখানে সর্বোচ্চ যোজন বলছে, আবার সক্রিয় যোজন বলছে। এখন সক্রিয় যোজন কোনটা? আচ্ছা সর্বোচ্চ এবং সক্রিয়টাকে যোগ করলে যেটা হবে সেটা হবে সুপ্ত যোজন। যেমন এখানে ফেরাস ক্লোরাইড, এখানে ফেরাসের যোজন 2 কিন্তু ফেরাসের সর্বোচ্চ যোজন হচ্ছে 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। আবার ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে ফেরাস বা আয়রন যেটা বলে, আয়রনের সক্রিয় যোজনে 3, সক্রিয় মানে তাহলে উভয় পার্থক্য কিন্তু 0, তার মানে তার সুপ্ত যোজনী 0। এটা কিন্তু অবজেক্টিভ এগুলো আসবে, একটু খেয়াল করবে। আচ্ছা এরপর আমরা যাই নেক্সটে। এখানে কতগুলো মৌল দিছে, যেমন বিভিন্ন মৌল দিয়েছে, তাদের যোজনী দিয়েছে। যেমন হাইড্রোজেন যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, এগুলো দিয়েছে। যে সকল মৌল যোজনী 1 সেগুলো দিয়েছে, আবার যে সকল মৌল পরিবর্তনশীল যোজনী দেখায় সেগুলো দিয়েছে। আচ্ছা এরপর আমরা আরেকটু নিচে দিয়ে গেলে আমরা পাবো
এখন বিভিন্ন মৌলের যোজনী কিভাবে মনে রাখবে যে তারা নিম্ন সর্বনিম্ন যেটা সেটা সেখান থেকে দিয়েছে, যেমন হাইড্রোজেনের 1, লিথিয়ামের 1, সোডিয়াম 1, পটাশিয়াম 1, ম্যাগনেসিয়াম 2, ক্যালসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3 এভাবে দিয়েছে এবং সেগুলোর উদাহরণ সহ দিয়েছে। হ্যাঁ, এই সবটা একটু তোমরা ভালোভাবে কিন্তু আয়ত্ত করবে, এটা গুরুত্বপূর্ণ। মানে এখানে জোরগুলো দিয়েছে, জোরগুলোর ভিতরে তারা যাবে যেমন আয়রন পরিবর্তনশীল যোজনে দেখে সেটার উদাহরণ দিয়েছে, তারপর লেড, প্লাম্বাম, লেডে পরিবর্তনশীল যোজনে দেখায় সেটা দিয়েছে, একইভাবে কপারেরও পরিবর্তনশীল যোজন আছে সেটা তার উদাহরণ সহ দিয়েছে। এগুলো তোমরা খাতার ভিতরে কিন্তু নোট করবে, নোট করা ছাড়া এগুলো আয়ত্ত করতে পারবে না। এরপর আমরা চলে যাবো যৌগমূলক ও তার যোজনী, একটু লক্ষ্য করে, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা হচ্ছে যৌগমূলক ও তাদের যোজনী, রেডিক্যালস এন্ড দেয়ার ভ্যালেন্সিস। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। তাহলে যৌগমূলক কাকে বলে? মানে যেমন এখানে আমরা যেমনটা জানি একটা বিষয়, H2O, এটা একটা পানি, কেমন? এখানে হাইড্রোজেন একটা পরমাণু মতো আচরণ করতেছে, এখানে অক্সিজেন এটা কিন্তু পরমাণু আচরণ করতেছে। ঠিক একইভাবে যেমন NH4, এই জিনিসটা আমি একটু তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এই জিনিসটা এখানে তোমার কাছে একটা মনে হচ্ছে যেন নাইট্রোজেন একটা বিষয়, হাইড্রোজেন একটা বিষয়, না। নাইট্রোজেন এখানে আলাদা কোনো মৌল না, হাইড্রোজেন কোনো আলাদা মৌল না। নাইট্রোজেন আর হাইড্রোজেন একত্রিত হয়ে এখানে একটা আয়ন তৈরি করছে, একটা পরমাণু গুচ্ছ তৈরি করছে এবং এটা আয়নের মতো আচরণ করে, একক আয়নের নিয়ে আচরণ করে এবং এটাকে বলা হচ্ছে যৌগমূলক। যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে। এদের আধান সংখ্যাই মূলত এদের যোজন সংখ্যা নির্দেশ করে, এদের আধান সংখ্যাই এদের যোজন নির্দেশ করে। যেমন একটি নাইট্রোজেন পরমাণুর সাথে 3টে হাইড্রোজেন পরমাণু এবং একটি হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে এটা উৎপন্ন করে, যার নাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন সৃষ্টি করে। ওই আমি যেটা এখানে দেখিয়েছিলাম সেটা, এর আধান সংখ্যা হলো 1, অর্থাৎ এর যোজনীয় 1। আচ্ছা, আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এই যে এখানে যে উপর দিয়ে যোগ চিহ্নটা দিয়ে আছে, এইটা প্লাসের হতে পারে, মাইনাসের হতে পারে, কিন্তু যোজনে শুধু একটি সংখ্যা এবং এর কোনো ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন নেই, যেহেতু এটা একটা সংখ্যা। এখানে একটা চক দিয়েছে, এগুলো সবগুলোই হচ্ছে আয়ন, যৌগমূলক, এবং এগুলোর সংকেত দিয়েছে, এগুলো হচ্ছে সংকেত, এবং এগুলোর আধান দিয়েছে এবং এগুলোর যোজনী সংখ্যা দিয়েছে। এগুলো তোমরা খাতা নোট করে নেবে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত। যৌগের রাসায়নিক সংকেত, কেমিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ডস। যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়। যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে, যৌগের একটি, যেমন আমি আবার দেখাচ্ছি HCl, হ্যাঁ, HCl একটা যৌগ, আবার H2O একটা যৌগ। আবার আমরা সহজটাতে যাচ্ছি, যেহেতু তোমরা H2O এর সাথে বেশি পরিচিত। আবার যেমন একটা দেখো, যেমন সালফিউরিক অ্যাসিড আছে, H2SO4, এটা একটু ভালো করে লক্ষ্য করো, H2SO4। আচ্ছা, এখানে যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে, যেমন সালফিউরিক অ্যাসিড, এটা একটা যৌগ, এখানে হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, বা হাইড্রোজেন আছে, সালফেট আয়ন আছে, কেমন? যেমন HCl, যেমন এখানে পানি আছে, তো বলা হচ্ছে অণুটিকে প্রকাশ করে যেমন 2টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু মিলে পানি হয়, এই জিনিসটা বুঝেছি। এখানে পানি হলো অণুর রাসায়নিক সংকেত। সুতরাং মূল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোন যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। তাহলে রাসায়নিক সংকেত কাকে বলে? যে মূল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোন যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। এক্ষেত্রে অণুর মধ্যে অবস্থিত মূল বা যৌগমূলকের সংখ্যাগুলোকে নিচে ডান দিকে ছোট করে প্রকাশ করা হয়। যেমন আমরা দেখেছি HO, এখানে অক্সিজেনের জন্য 2, এখানে 2কে এখানে লেখা হচ্ছে, আর এখানে হাইড্রোজেনের জন্য 1কে এখানে লেখা হচ্ছে, মানে কোন কোনতে যেটা, এবং এগুলোকে ছোট করে লেখা হয়। আর এখানে অক্সিজেন আর হাইড্রোজেন 2টা পরমাণু, এজন্য হাইড্রোজেন নিচে ছোট করে পরমাণু সংখ্যাটা লেখা হচ্ছে। অক্সিজেন একটা, এজন্য পরমাণু সংখ্যা 1কে উল্লেখ করতে হয় না, কিন্তু এটা নিচে থাকবে ডান পাশে।
আচ্ছা, এরপর রাসায়নিক সংকেত লেখার নিয়ম। রাসায়নিক সংকেত লেখার নিয়ম, কোন মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইঙ্গিত করার পর মৌলটির প্রতীকের ডান পাশের নিচে ছোট করে লিখতে হবে। যেমন নাইট্রোজেনের মতো দুটি পরমাণু থাকে, তাই নাইট্রোজেনের সংকেত হবে এটা। ওজনের একটি অণুতে তিনটি অক্সিজেন পরমাণু থাকে, তাই ওজনের সংকেত হবে এটা। একইভাবে কিছু মৌল অণু গঠন না করে তাই তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো, যেমন সকল ধাতু। কাজে আয়রনকে এভাবে লিখতে হবে, আবার নিষ্ক্রিয় গ্যাসগুলো অণু গঠন করে না, তাই এভাবে লিখতে হবে। হিলিয়ামকে এভাবে লিখতে হবে। কখনো কখনো কোন দ্রব্যের অণু দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত, কখনো কখনো কোন দ্রব্যের অণু দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়। তাদের যোজনে যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়, তাহলে দুটি মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজন লিখতে হয়। যেমন অ্যালুমিনিয়ামের যোজনে 3 এবং অক্সিজেনের যোজনে 2। যোজনে দুটি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। যদি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত কোনো যৌগের সংকেত লিখতে হয়, তবে অ্যালুমিনিয়ামের প্রতীক এর নিচে ডান দিকে অক্সিজেন যোজন লিখতে হবে, আর অক্সিজেন প্রতীক ওর নিচে এটা অ্যালুমিনিয়ামের যোজন লিখতে হবে। যেমন এনারা কি বুঝাচ্ছে, যদি এগুলো যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ না যায়, তাহলে তখন কি করবে এই জিনিসটা বুঝতে। যেমন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা লিখবো, এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যোজন 3, এইটাকে আমরা অক্সিজেনের নিচে ডান পাশে ছোট করে লিখবো। আবার অক্সিজেনের যোজন 2, সেটাকে আমরা অ্যালুমিনিয়ামের নিচে ছোট করে ডান পাশে লিখবো। এই কথাটা বলছে, কেমন? আচ্ছা, এই যে এখানে তারা সংকেতটা দেখিয়েছে। অনুরূপভাবে ক্যালসিয়ামের 2, ক্লোরিনের 1, এক্ষেত্রে CaCl2 হবে। ক্যালসিয়ামের যোজনী 2, সেটা ক্লোরিনের কাছে লিখবো, আর ক্লোরিনের যোজনী 1, সেটা ক্যালসিয়ামের কাছে লিখবো। ওই কথাটা বলছে। আচ্ছা, এভাবে আছে ম্যাগনেসিয়াম ফসফেটের কথা বলছে। এই যে ম্যাগনেসিয়াম ফসফেট, তবে এখানে ফসফেট একটা আয়রন, ফসফেট একটা কি যৌগমূলক, এই জন্য ফসফেটের যোজনে 3, কিন্তু ম্যাগনেসিয়ামের যোজনে 2। তাহলে ম্যাগনেসিয়ামটাকে ফসফেটের কাছে, ফসফেটটা ম্যাগনেসিয়ামের কাছে লিখছে। এভাবে আরো অনেকগুলো আছে, অ্যালুমিনিয়াম ফসফেট আছে, অ্যালুমিনিয়াম সালফেট আছে, আমরা আর ওদিকে যাবো না। এরপরে আসে, যদি দুটি মৌলের যোজনে কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাহলে যোজনগুলো সেই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে দিয়ে মৌলের পাশে পূর্বের নিয়মে ভাগফলটা লিখতে হয়। যেমন কার্বন ও অক্সিজেন দিয়ে গঠিত যৌগ কার্বন ডাই অক্সাইড, কার্বন যোজনে 4 এবং অক্সিজেন যোজনে 2। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বলছে, আমরা একটু লক্ষ্য করি কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের যোজন 2 এখানে আছে, তাইলে কিন্তু 2 তে এখানে উল্লেখ করে নাই। কার্বন ডাই এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেত, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেত। তাহলে কার্বন যোজনে 4, অক্সিজেনের যোজনে 2, সেটা কার্বনের কাছে থাকবে, সেটা তো নাই। তার মানে এটা ভাগ করছে, ভাগ করার কারণে ভাগফল 2 হয়েছিল। কত ভাগ করছে বোঝা যায় 2, কারণ অক্সিজেনের যোজনে 2, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে 4, তাহলে এখানে 4 হবে। তো আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এটা 2 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে, এটা থাকবে না, আর এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2। এই জন্য কার্বন ডাই অক্সাইডের যোজনে এইভাবে এখানে মিলে তারা এটা দেখিয়েছে। আচ্ছা, এরপরে যেমন ফেরাস সালফেটের যোগে আয়রন যোজনে 2, তাহলে সালফেটের যোজনে 2, সেখানে ভাগগুলো এক পাওয়া যায়, সুতরাং তখন তার সংকেত হবে এটা। এখানে উভয় যোজনের সমান। যেমন বোরন নাইট্রাইটের সংকেত Bn, সেখানে বোরন এবং নাইট্রোজেনের যোজনে 1, এই জন্য এটা এরকম হচ্ছে। এরপরে আসছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, একটি মৌল বা যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলে। আবার বলি, একটি মৌল বা যৌগের যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে যতটি পরমাণু থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে। যেমন মিথেন CH4, এরকম একটা। যেমন বেনজিন C6H6, এটাকে বেনজিন বলা হয়। এখন এখানে কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, তো পরমাণু সংখ্যাগুলো সহ উল্লেখ করে যখন এটাকে দেওয়া হবে, যেমন বলছে না যে মৌলগুলোর প্রতীক এবং যে যতটুকু থাকে সেটা প্রকাশ করাকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলে। আবার একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে।
তাহলে একটা হচ্ছে আণবিক সংকেত আর একটা হচ্ছে গাঠনিক সংকেত। আণবিক সংকেত হচ্ছে মূল সংখ্যা সহ উল্লেখ করাটাকে আণবিক সংকেত বলা হবে, কিন্তু সেগুলোকে যদি আমরা প্রতীক এবং বন্ধনের মাধ্যমে দেখাই তাহলে সেটা হলো গাঠনিক সংকেত। আচ্ছা, যেমন এখানে নিচে আমরা একটু দেখাচ্ছি, লক্ষ্য করো, এখানে প্রোপেন C3H8 এটা C3H8 এটা হচ্ছে আণবিক সংকেত এটা, কিন্তু এভাবে যদি লিখে দেখায় তাহলে সেটা হবে তার গাঠনিক সংকেত, কেননা এখানে বন্ধন আছে, এগুলো হবে বন্ধন, এগুলা বন্ধন বলা হবে, আর এগুলো হবে প্রতীক। তাহলে প্রতীক এবং বন্ধন একসাথে দেখানোটাকে আণবিক সংকেত গাঠনিক সংকেত বলে। যেমন এখানে ফান্ডের গাঠনিক সংকেত এটা, এভাবে দেখানো যায়, এটা হচ্ছে ফান্ডের আণবিক সংকেত আর এটা হচ্ছে ফান্ডের গাঠনিক সংকেত। এভাবে আরো আছে, আমরা নিচে যেমন মিথেন দিয়েছে, এগুলো দিয়েছে, আমরা আর ওগুলোতে যাবো না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অষ্টক 2 এর নিয়ম। তো বন্ধুরা, আমরা অষ্টক 2 এর নিয়ম পর্ব 2তে আলোচনা করবো। এই এতটুকু অংশের ভিতরে তোমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে, আমি প্রশ্নগুলো এখন তোমাদেরকে দিচ্ছি, সেগুলো সহ তোমরা নোট করবে।